মেয়েটাকে এই বেশে যেন ইন্ডিপেন্ডেন্ট গ্রামার লুকটা ফুটে উঠেছে। রুবাব আপাতত বাইকের চাবি নিয়ে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল। তারপর বাইকে বসে তাকেও বসতে ইশারা করলো। রুবাব মনে মনে বলে উঠল, আল্লাহ শুধু কবুল বলার তৌফিক দান করুন। তারপর শায়েস্তা কাকে বলে হাড়ে হাড়ে টের যদি না পাইয়েছি তো আমি রুবায়েত কবির নয়। ঐশ্বর্য একথা শুনে ঠোঁট টিপে হেসে বাইকের পেছনে উঠে বসলো। কিছু বলতেও হলো না, বিনা বাক্যে মাথা রাখলো কবিরের কাঁধে। জোরে নিঃশ্বাস টেনে নিল প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ। তাতেই মন খারাপের রেস কোথায় যে দৌড়ে পালিয়ে গেল। বেহায়া মন ঝুমঝুম করে গেয়ে উঠল, বলতে থাকলো এক নাগাড়ে, কতদিন পর। পার্টি অফিসে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে ভ্রু কুচকে সিগারেট টানছে সায়ন। ঠোঁটে মিটিমিটি হাসি, ব্যস্ত হাতে টাইপ করছে কাউকে। সে আর কেউ নয়, তার অন্য কেউ নয়, তারই স্বর্ণকমল। তার কথা মতো হাতে মেহেন্দি দিয়ে কয়েকটা ছবি পাঠিয়েছে স্বর্ণ। সায়ন সেটাতে লাভ রিয়েক্ট দিয়ে নানা রকম রুষ্টু মার্কা কথা লিখছে। স্বর্ণ সিন করলেও কিছু বলছে না, শুনছে পাজি প্রেমিকের কথা। এদিকে অনেকক্ষণ ধরেই তারই পাশে দু হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছে আজম। কি যে খুশি ছেলেটা, চোখে মুখে যেন অসীম আনন্দ ছড়ে পড়ছে তার। বারবার চোখের সামনে হাত নিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে। এই তো কিছুক্ষণ আগে সায়ন কিছু জিনিসপত্র তার হাতে দিয়ে পাঠিয়েছিল চৌধুরী নিবাসে। বলেছিল সিতারার হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে। সে গিয়ে শীতলদের মেহেন্দি দিতে দেখে নিজেও বসে পড়েছে হাতে মেহেন্দি পড়তে। গল্পে গল্পে কত মজা যে করেছে ওই সময়টুকুতে। অনেক দেরি হচ্ছে দেখে সায়ন কল করলেও জানলো সে বসে বসে মেহেন্দি পড়ছে। এক হাতে শীতল মেহেন্দি পড়াচ্ছে, আরেক হাতে শখ। মেহেন্দি পড়ার কথা শুনে সায়ন বিড়বিড় করে গালি দিয়ে কাজ শেষ করেই আসতে বলেছে। এতে আজম যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। সে ধীরে ধীরে মেহেন্দি পড়ে রাতের খাবার খেয়ে তারপর এসেছে। বাড়ির সবাই নাকি বলেছে কাল যেন বেড়াতে যায়। শীতল বলেছে মেহেন্দির রং কেমন আছে তা দেখিয়ে আসতে। মেহেন্দির রং দেখলে নাকি বোঝা যায় মনে কতটুকু ভালোবাসা আছে। ভালোবাসা পরীক্ষা করানোর জন্য সে যেন অবশ্যই যায় চৌধুরী নিবাসে। একথা শুনে আজম ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে। কিন্তু চাইলে কি যাওয়া যায়? সায়ন না বললে তো যেতেই পারবে না। এসব ভেবে সে সাহস করে একবার বিড়াল সুরে ডাকলো, সায়ন ভাই। সায়ন বলল, হুম। আজম বলল, শখ আপা, স্বর্ণ আপা, শীতল আপা, সাম্য, সৃজন, হ্যাগোরে আমি নিজ ভাই বোনে নজরে দেখি। হ্যাগোর কিছু হইলে আমারও খুব বুক পুড়ে। প্রত্যুত্তরে সায়ন বলে উঠল, মেয়ে মানুষের মতো হুদাই কথা পেঁচাই না, মেজাজ খাই না আজম। আজম বলে উঠল আমতা আমতা করে, না মানে আমি যদি কাইলা হেগরে ঈদ সেলামি দেই আপনি কি রাগ করিবেন ভাই? সায়ন বলে উঠল হঠাৎ। আজম বলল, আমার তো কোনো ভাই বোন নাই। কেউ ঈদের দিন আমার থেকে টাকা পয়সা চাইতে আহে না, টাকার লিগা ঝগড়াও কহে না। একথা শুনে সায়ন চোখ তুলে ঘাড় ঘুরিয়ে আজমের দিকে তাকালো। এক পলক তাকিয়ে আজমের অস্বস্তি ভরা মুখখানা দেখল। তারপর দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা জরুরি কাগজ খুঁজতে খুঁজতে বলল, তোর ভাই বোনেদের তুই সালামি দিবি, এতে আমি কেন রাগ করব? আজম বলে উঠল, সায়ন বলে উঠল, এখনই তো বললি তারা কষ্ট পেলে তুইও কষ্ট পাস, তাহলে তারা যাতে খুশি হয় সেটাই না হলে কর এবার। এখানে আমার পারমিশনের প্রয়োজন নেই। আজম বলে উঠল, না মানে অল্প টাকা দিলে হ্যাগোরে মাইন খাইব না তো? সায়ন বলে উঠল, যুগ হিসেবে আমার ভাই বোনেরা সবসময় অল্পতেই খুশি। তবে যে যেটাই দিক হাসি মুখে খুশি মনে দিতে হবে, নয়তো তারা লাখ টাকারও ব্যান্ডেল ছুঁয়ে দেখবে না। আজম বলে উঠল, তাও কোন ভাই, কত দেব? সায়ন বলল, 5 টাকা, 10 টাকা, যা তোর সামর্থ্য তাই দিবি। আজম বলে উঠল, 400 করে দেই? সায়ন বলল, দে। একথা শুনে আজম তড়াক করে উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এলো। ভালোই রং এসেছে মেহেন্দির। সেই প্যান্টে হাত মুছে বেঞ্চের উপরে বসে খাম আর কর করে 100 টাকার একটা ব্যান্ডেল নিয়ে ভাগ করতে বসলো। সায়ন কাজ ফেলে আর চোখে বারবার দেখতে লাগলো আজমের খুশি। আজমের ভাই বোন নেই, তাই ভাই বোনদের ঈদ সালামি দেওয়ার আনন্দ উপভোগ করতে পারে না। এবার সুযোগ পেয়েছে দেখে ছেলেটার ঠোঁটে হাসি যেন ধরছেই না। তার চোখ মুখ বলে সে ভীষণ খুশি। কথা হচ্ছে মাঝে মাঝে কারো খুশির কারণ হতে মন্দ লাগে না। শীতল বলে উঠল, কি রে? সাম্য বলল, মধু মধু। শীতলের প্রশ্নে সাম্যের জবাব শুনে একযোগে হেসে উঠল ভাই বোনেরা সবাই। মেহেন্দি দেওয়া কেবল শেষ হলো। এখন রাত 11:21। মা চাচি সহ প্রত্যেকটা নারী মেয়ের হাত মেহেন্দিতে রাঙা। সবার প্রথমে দেওয়ায় শীতলের হাতে মেহেন্দি শুকিয়ে গেছে অনেক আগেই। তবুও গাঢ় রং পাওয়ার আশায় কেবলমাত্র হাত ধুয়ে দেখল। চমৎকার রং এসেছে। ফর্সা হাতে মেহেন্দির গাঢ় রংটা ফুটে উঠেছে। ফোন থাকলে রং ঢং করে ছবি তুলতে পারত, কিন্তু ফোনটাই তো নেই।
ফোনের কথা মনে করে মনটা ভীষণ খারাপ হলো। পরক্ষণে মায়ের ফোনটা নিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে বাবাকে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে শাহাদাত চৌধুরী রিপ্লাই এলো, আমার আম্মা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মা। বাবার কথা শুনে শীতল হাসলো। তারপর টুকটাক কথা বলল বাবার সাথে। তারপর কি ভেবে তার মেহেন্দি রাঙা হাতের ছবিগুলো সেন্ড করলো শুদ্ধের হোয়াটসঅ্যাপে। কিছুক্ষণ অপেক্ষা করলেও সেন্ড হলো না দেখে ফোনটা রেখে রুমে চলে গেল। রুমে গিয়ে কাল কিভাবে সাজবে, কি পরবে, সব বের করে গুছিয়ে রাখলো, যাতে সকালে সবার আগে রেডি হয়ে সেলামি হাতাতে পারে। এবার কারো থেকে কম করে সেলামি নেবে না, কারণ এই সেলামি নিয়ে আরেকটা ফোন কিনবে। এসব ভেবে সবচেয়ে সুন্দর ড্রেসটা বের করে আরেকবার গায়ে মেখে ধরলো। বড় আবু, মেজো চাচু, বাবা দিয়েছে মোট 4টা ড্রেস, রুবাব, সায়ন ভাইয়া দিয়েছে 2টো। তবে বড় মাকে বলতে শুনেছে সদ্য এবার সবাইকে টাকা দিয়েছে যার যার পছন্দ মতো ড্রেস কিনে নিতে। কিন্তু কই, তাকে তো কেউ কিছু টাকা দেয়নি। তার ভাগে টাকা কই? তার মানে কি শুদ্ধ ভাই তার টাকা মেরে দিল? একথা ভেবে সে টাকার খোঁজে ছুটতে গিয়েও থেমে গেল। বড় মা হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, এখন টাকা বোধহয় ঠিক হবে না। কিন্তু টাকা কাল সকালে না হয় শুদ্ধ ভাইয়ের থেকে টাকাটা বুঝিয়ে নেবে। একথা ভেবে সে পুনরায় নিজের ড্রেসটা হাতাতে শুরু করলো। সেসব বের করতে করতে শুদ্ধর একটা টি শার্ট খুঁজে পেল। এটা চুরি করা কত নম্বর টি শার্ট মনে নেই, তবে এগুলো শুদ্ধর সেই মনে আছে, কারণ তার পরনের জামা কাপড় কিংবা ব্যবহার করা সুগন্ধি সব কিছুর মধ্যে স্পেশাল কিছু একটা থাকে। জিনিসগুলো সাধারণ, তবে দেখে মনে হয় অসাধারণ। এমনকি পছন্দ নিয়েও কিছু বলার নেই। জহুরি চোখে তাকিয়ে খুঁজে খুঁজে ইউনিক জিনিসগুলো খুঁজে বের করতে পটু সে। কিছু চাইলে টাকা নাই বললেও কানের কাছে একটু ঘ্যান ঘ্যান করলে সেটাই কিনে দেয়। তখন আর দাম টাম কোনো ব্যাপার না। বলা বাহুল্য, শুদ্ধ ভাই এমনিতে খুবই ভালো, কিন্তু কিছু করলেই চেলাকাট দিয়ে মারে। এই যা, এসব কথা ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো শীতল। চুল আঁচড়ে লম্বা বেনুনি গাঁথলো। তারপর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিড়বিড় করে বলল, এত গ্লো করছি কেন? একথা ভেবে লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢাকলো। কিন্তু তার লজ্জার জান কবজ করতে এখনই আচমকা হেঁচকি উঠতে লাগলো। একবার, দুইবার, তিনবার, একের পর এক হিচকি উঠতেই থাকলো বেচারির। মানে হয় এসবের কোনো কাজ করতে গেলে অঘটন ঘটিয়েই ঘটে বসবে। এখন যে একটু লজ্জা পাবে তারও জো নেই। মরতে মরতে এখনই হেঁচকি উঠতে লাগলো। শুদ্ধ ভাই ঠিকই বলে, সে কোনো কাজেই না, সে হচ্ছে ননির পুতুল। নির্দিষ্ট কারোর রুমে শোভা বাড়ানো ছাড়া ওকে দিয়ে আর কিছুই হবে না। ধুর, ফুরফুরে মেজাজ এখানেই একবারেই বিগড়ে গেল। হেঁচকির ঠেলায় আগে ঢক ঢক করে পানি গিরে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস। ঘুমে বিভোর চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য। ঘড়িতে তখন রাত 2:30। পায়ে হেঁটে মূল ফটক পেরিয়ে শুদ্ধ তখন বাড়ি ফিরল। রুবাব ফিরেছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে কথা হয়েছে তার সাথেও। ঐশ্বর্যকে ল্যাবে পৌঁছে দিয়েছে। সায়ন ফিরবে কখন ঠিক নেই, সকাল হবে হয়তো। তার দলের একজন ছেলের বাবা মারা গেছে কিছুক্ষণ আগে। উনি নাকি প্রায় 11 বছর ধরে বিছানাগত হয়ে পড়েছিলেন, অতপর চাঁদ রাতে মারা গেছেন। ঈদ কিংবা ঈদের আনন্দটুকু পুরোপুরি পরিবারে উপভোগ করতেই পারলেন না। খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু মৃত্যু কি আর বলে কয়ে আসে? চিরন্তন এই সত্যকে মেনে নিতেই হবে। মৃত্যু প্রভাবশালী ধনী গরিব দেখবে না, যখন যার দুয়ারে দাঁড়াবে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাইরে এখনো পটকা ফুটছে, গান বাজছে, চাঁদ রাত উদযাপন করছে বাঙালি। রাত অনেক হয়েছে, তাই শুদ্ধ নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। নিঃশব্দে দরজা আটকালো। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এগোলো রুমের দিকে। শীতলের রুমটা পার হতে গিয়ে দেখলো দরজা আটকানো। সচরাচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল, ভয় করে। দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি বোধহয় ব্যাঙাচি। ঈদের ড্রেস পরে এখনই সাজতে বসেছে নাকি কে জানে, সাজতেও পারে। তার যা স্বভাব, সে যদি এখন ঈদের ড্রেস পরে ঘুরে বেড়ায় তাও অবাক হবে না, কারণ সে কাজগুলো করেই ওই রকম। শুদ্ধ আর দাঁড়ালো না, রুমে গিয়ে একবারে শাওয়ার নিল। রাতে ঘুমানোর আগে শাওয়ার নেওয়া তার পুরনো অভ্যাস। শাওয়ার নিয়ে ঘুমালে নাকি ঘুমও ভালো হয়। শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এতে দাঁড়াতেই হঠাৎ তার নজর পড়ল আয়নার দিকে। মাথা থেকে হাত নামিয়ে হাত রাখলো কানের 2 ইঞ্চির নিচে নরম মাংসে। কিছু মনে হতেই নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল বোধহয়। দ্রুত হাত সরিয়ে তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে অনেকগুলো খাম আর কচকচে কয়েকটা নোট দিয়ে বসে পড়ল। বেশ কয়েকটা ব্যান্ডেল নিয়ে বসলো। মা চাচিতে শুরু করে এ বাড়ি দারোয়ান কাকার ছেলে মেয়ের নামও তালিকাভুক্ত করে লিস্ট বানালো। বাদ গেল না ল্যাবে কাজ করা তার প্রত্যেকটা সহকারীদের নাম। সবার জন্য একে একে সেলামি রেডি করে সব খাম একসাথে রাখলেও একটা খাম সরিয়েই রাখলো।
এমন জায়গায় রাখলো যে কেউ খুঁজে না পায়। অতঃপর সব ঠিকঠাক করে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সদ্য 1 ঘন্টা পেরিয়েছে বোধহয়। তখন কেউ নিঃশব্দে প্রবেশ করলো, পা টিপে টিপে বিছানার কাছে এলো। চোখের উপর হাত নাড়িয়ে দেখলো ঘুমিয়েছে কিনা। সারা শব্দ না পেয়ে এবার আর একটু কাছে এলো। বুকের কাছটা প্রাণ ভরে শ্বাস টেনে নিল। উফ, সেই পাগল করা ঘ্রাণ! এত টানে কেন? এত ভালো লাগে কেন? কি আছে এই ঘ্রাণে? এত পাগল পাগল লাগেই বা কেন? মন বলে ঘ্রাণের সাথে মানুষটাকেও কেড়ে নিতে। বুকের কাছটায় শার্ট খাবড়ে ধরে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে, এই যে বিশুদ্ধ পুরুষ, খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ। না হয় এই বুকটা আমার নামে লিখে দিন না। আপনার এই বুকে মুখ ডুবিয়ে দুনিয়াদারি ভুলতে চাই আমি। আমার পুরো পৃথিবীটাকে আমি শুদ্ধময় করতে চাই। সূর্যের তীব্র ভালোবাসায় শীতল হতে চাই। একথা বলে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শুদ্ধের বুকে। মুগ্ধ নয়নে তাকালো ঘুমিয়ে থাকা সুদর্শন পুরুষটাকে। দৃঢ় কপাল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, বাঁকা ভ্রু, টিকানো নাক, একজোড়া পাঁজি ঠোঁট। যারা হাসতে জানে না, হাসলেও তা মেপে গুনে মানুষ বুঝে। শীতল বিছানায় ভর দিয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসলো। তারপর কিছু একটা ভেবে ফিক করে হেসে দ্রুত নিজেকে সামলে শুদ্ধর হাতটা টেনে নিল। বাম হাতের লুকানো মেহেন্দি বের করে ধীরে ধীরে লিখল, আমার বউ নাই, আমি এতিম। হঠাৎ বাঁ হাতে তালুতে শিরশিরে কিছু অনুভব করলেও শুদ্ধ। চট করে চোখ জোড়া না খুললেও বুঝল কেউ তার হাতে ফুঁ দিচ্ছে। ততক্ষণে শীতলের মেহেন্দি দেওয়া শেষ। সে এখন ধীরে ধীরে ফুঁ দিচ্ছে, যেন তাড়াতাড়ি শুকায়। এভাবে বসে থেকে ফুঁ দিতে দিতে সে কয়েকবার হামি তুলল। রীতিমতো ঢুলছে চোখে রাজ্যের ঘুম। কিছুটা সময় ঘুমের সাথে যুদ্ধ করতে করতে শুদ্ধের হাতের দিকে তাকিয়ে হাসল। সকালে কি হবে পরে দেখা যাবে, এখন যখন মন যখন যা বলছে তাই করেছে। তারপর এভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ওর চোখ লেগে গেল। ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে মেহেন্দির উপর পড়তেই শুধু চট করে শীতলের মুখটা ধরে ফেলল। নয়তো হাতের মেহেন্দি শীতলের পুরো মুখে লেপটে যেত। কিন্তু হাতে লিখলোটা কি, সেটা দেখার জন্য নিজের হাতের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে ফেলল। এসব কি? সে এতিম? বউ নাই বিধায় এতিম বানিয়ে দিল এই মেয়ে? শুধু চোয়াল শক্ত করে শীতলের দিকে একবার তাকিয়ে আবার তাকালো নিজের হাতের দিকে। তারপর বিছানা থেকে নেমে শীতলের মাথাটা আগে ঠিকঠাকভাবে বিছানায় রাখলো, যেন ঘাড়ে ব্যথা না পায়। তারপর সে শীতলের পাশে হাঁটু গেড়ে বসে মেহেন্দি তুলে ঘুমন্ত শীতলকে জিজ্ঞাসা করলো, আমি এতিম? আমার বউ নাই? কে বলল নাই? দেখবি আমার বউকে? তুই একা দেখলে হবে না যদিও। তবে চল এক কাজ করি, বাড়ি শুদ্ধ সবাইকে দেখাই। এতে তুইও খুশি, বড়রাও খুশি। তোদের খুশিতে আমিও খুশি। একথা বলে সে মেহেন্দি টিউ তুলে পুনরায় নিজের হাতের দিকে তাকালো। তারপর মিটিমিটি হাসতে হাসতে শীতলের বাম গালে লিখে দিল, আমার বউ। আজ ঈদ, মুসলমানদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে ঈদ আনন্দ। চৌধুরী গিন্নিরা ফজরের পরপরই উঠে রান্নাঘরে চলে এসেছেন। ব্যস্ত হাতে সামলাচ্ছেন রান্নাবান্না। ঈদের নামাজ শুরু হবে সকাল 7:30টায়। সবাই গোসল সেরে রেডি হতে হতে খাবার রেডি করে ফেলতে হবে। এই ঈদে শাহদর চৌধুরী আসতে পারবে না ভেবে সিমিনের মনটা খুবই খারাপ ছিল। মেয়ে দুটো ভিডিও কলে কথা বলার সময় মলির মুখে তাকিয়েছিল বাবার দিকে। তবে তাদের চোখ দুটো যেন চিৎকার করে বলছিল, এসো বাবা এসো, আজকে দিনটা না হয় আমাদের দাও। শাহাদাত চৌধুরীও মলিন হেসেছিলেন, কিন্তু গতকাল রাত 3টায় তিনি কাউকে না বলে উপস্থিত হয়েছেন। আজকে সকালে সবার সামনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেবেন ভেবে বাইরে বের হননি। সিমিনকেও বলে দিয়েছে আপাতত কাউকে না জানাতে। সিমিনও হেসে সম্মতি জানিয়েছে। সায়ন সকালবেলা বাইরে থেকে বাড়িতে এসে আগে রান্নাঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময়ও যেন নেই। সে মাকে দেখা মাত্র হড়বড় করে বলল, আম্মু কিছু খেতে দাও, ভীষণ ক্ষুধা লেগেছে আমার। ছেলের কথা শুনে সীতারা পাশ ফিরে তাকিয়ে তাকে আপাদমস্তক দেখে বললেন, তুই কেবল বাড়ি ফিরলি, তোর কি আক্কেল জ্ঞান হবে না রে সায়ন? সায়ন বলল, আমি আবার কি করলাম? প্রতি উত্তরে সীতারা বলে উঠল, সারা রাত বাইরে কি এমন কাজ এত তোর? সায়ন আর জবাব দিতে পারল না, কারণ তার আগেই সিরাত তার মুখে মাংস পুড়ে দিয়ে বলল, লবণ ঠিকঠাক আছে নাকি দেখ তো বাপ। সায়ন মাংসটুকু চিবিয়ে খেয়ে দাঁত বের করে হেসে বলল, একটা খেয়ে বোঝা যায় নাকি, এক বাটি দাও। তার কথা শুনে সিরাত সিমিনের একযোগে হেসে ফেলল। সায়ন একবার একাই 2 কেজি মাংস খেয়ে ফেলেছিল লবণ চেক করতে দিয়ে।
তবুও বলতে পারেনি লবণ ঠিকঠাক হয়েছে নাকি। তবে ছেলের ক্ষুধা লেগেছে শুনে সিরাজ ঝটপট এক বাটি মাংস তুলল বাটিতে। শিমিন ফ্রোজেন পরোটা ভেজে আগে খেতে দিল ছেলেটাকে। সায়ন খাবারের প্লেটটা হাতে নিয়ে টেবিলে বসতেই স্বর্ণ নেমে এলো। পাশ কাটিয়ে যেতে গেলে সায়ন তাকে ডাকলো। স্বর্ণ তার কাছে গেলে পরোটা আর মাংস ছিঁড়ে স্বর্ণের মুখে সামনে ধরে বলল, ঈদ মোবারক, দেখ তো লবণ হয়েছে নাকি। আমি আবার ওসব বালঝাল বুঝি না। স্বর্ণ খাবার মুখে নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ ঠিক আছে। তখন শখ এসে দাঁড়াতেই তার মুখে খাবার তুলে দিল সায়ন। তবে শখ গিলতে পারল না। থম মেরে মুখে খাবার নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। একটু পর সায়ন খেয়াল করলো শখ নীরবে কাঁদছে। সে হাতের খাবার ফেলে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পানি এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল, ঝাল লেগেছে, কাঁদছিস কেন, নে পানি খা। সায়ন এত জোরে কথাটা বলেছে রান্নাঘরে তিনজাও ছুটে এসেছে। এবার শখ ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে গিয়েও পারল না। দু হাতে মুখ চেপে ধরে বেশ শব্দ করে কেঁদে ফেলল। এই ঈদটাই তো বাবার বাড়িই করতে পারবে, এরপর থেকে তো অন্যের ঘরে ঘরনি। তখন বাবার বাড়ি আসতে গেলেও পারমিশন নিতে হবে, শ্বশুর বাড়ির লোকেদের ভালো মন্দ দেখতে হবে। আহানাপের সাথে দেশের বাইরে গেলে তখন প্রবাস জীবন। মেয়েদের জীবনটা যে কেন এমন। তাকে এভাবে কাঁদতে দেখে সবার চোখে পানি চলে এলো। অশ্রু টলমল করে তাকিয়ে রইল শখের দিকে। সায়ন এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে নিতেই শখের কান্না যেন বাঁধ ভাঙল। সে ভাইয়ের বুকে মুখ গুজে লুকিয়ে শব্দ করে কাঁদতে লাগলো। শখ বলে উঠল, আমাকে পর করে দিও না ভাইয়া, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। সায়ন বোনের মাথায় হাত রাখলো। বাইরের মানুষজন জানে সে পাষাণ, তার মনে দয়া মায়া একটুও নেই, সে নিজেও মানে। কিন্তু বোনেদের চোখের পানি সহ্য করতে পারে না সে। কলিজা ফেটে চৌচির হয়ে যায় যেন। সে শখকে বলল, কাঁদে না, ঈদের দিন কেউ কাঁদে? সেলামি নিবি না, যা নতুন জামা কাপড় পরে আয়। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল সায়নের। সীতারা চোখ মুছতে মুছতে চলে গেলেন। সারাফাত চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে তাকিয়ে আছে এদিকে, চোখের কোণে ভেজা। সাফওয়ান চৌধুরীও ভাই বোনেদের দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বাগানের দিকে চলে গেলেন। সীতারা শিমিন শখকে ধরিয়ে বুঝিয়ে শুনিয়ে থামালেন। ক্ষুধার্ত সায়নের ক্ষুধা যেন নিমিষেই হারিয়ে গেল। সে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্বর্ণের রুম পার করে শীতলের রুমের কাছাকাছি আসতেই আবার থমকে দাঁড়িয়ে গেল। শীতল হাউমাউ করে কাঁদছে। নিজে একজন কাঁদছে বিয়ে হয়ে যাবে বলে, তাই কিন্তু এর আবার কি হলো? এবার কি ঈদ বোনেদের চোখের পানিতে ভেসে যাবে নাকি? সে এক পা দুই পা করে এগিয়ে রুমের দরজায় নক করলো। তারপর ডাকলো, শীতল, এই শীতল, রুমে আছিস বোন? সায়নের কথা শোনা মাত্রই শীতল হুড়মুড় করে বেরিয়ে এলো। এতক্ষণে সাহায্যের মানুষটার নাগাল পেয়ে ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে ফুপাতে ফুপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে সায়ন ভাইয়া। প্রত্যুত্তরে সায়ন বলে উঠল, বলিস কি, কার এত বড় সাহস আমার বোনের সর্বনাশ করে? তার নামটা বল শুধু, আমি তার সর্বনাশের মাথায় বাড়ি না দিয়ে এসেছি তো আমার নাম সায়ন না। শীতল বলল, আমার একুলো গেল ওকুলো গেল, আমার ঈদের ড্রেসটা বোধ হয় পরা হবে না আর। সায়ন বলে উঠল, কেন ড্রেসটা পরা হবে না? সায়ন একথা বলতে বলতে খেয়াল করলো শীতলের গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে শীতল ব্যান্ডেজ টেনে তুলে ফেলল। অমনি তার গালে ফুটে উঠল মেহেন্দির রং, সেখানে আবার লেখা আমার বউ। সায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে শীতলের দিকে। শীতলের করুণ চোখ জোড়া যেন বলছে, বাঁচাও আমাকে। সায়ন বিস্ময় স্বরে বলে উঠল, কিরে বনু, তোর গালে এটা কি? শীতল বলল, কিভাবে হলো বুঝলাম না, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি গালে এটা। সায়ন বলে উঠল, জিন টিনের ব্যাপার নয় তো? শীতল বলল, জিন আসবে কোথা থেকে, আমি তো শুদ্ধ ভাইয়ের রুমে ছিলাম। সায়ন বলে উঠল, ওয়েট ওয়েট, শুদ্ধের রুমে তুই কেন? এবার শীতল যেন ধরা পড়ে গেল। খাবি খাওয়া মাছের মতো আমতা আমতা করতে লাগলো। সায়ন শীতলের কথার মাঝে সেখানে রুবাবও উপস্থিত হলো। সে কিছু বলতে গেলে শীতলের দিকে তাকিয়ে কথা হারিয়ে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শীতল হাত দিয়ে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে, তবুও গালের রং একটুও উঠেনি, বরং ফর্সা গালে গাঢ় রংটা ফুটে উঠেছে। এখন এই লেখা নিয়ে নিচে যাবে কিভাবে? কেউ কিছু বললে জবাবে কী বলবে? সাধের ড্রেসটা পরা হবে না বোধহয়। কত প্ল্যান করেছে, অথচ একটাও হবে না, একটাও না। সবচেয়ে বড় কথা, শুদ্ধর ভাই যদি জানে তার হাতে সে ওসব লিখেছে, তাহলে চেলা কাঠের বাড়ি এদিকে ওদিকে দুদিকেই হবে। এই ভেবে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বোনকে কাঁদতে দেখে সায়ন বোনকে নিয়ে বীর পুরুষের মতো শুদ্ধর রুমে ঢুকলো। আজ একটা হেতনেত করেই ছাড়বে।
পেয়েছেটা কি সে? শুদ্ধ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়ে দেখলো সায়ন রুবাব থমথমে মুখে তার বিছানায় বসে আছে। ওকে দেখে সায়ন গম্ভীর মুখে বসতে বলল। সে বসে তাকালো শীতলের দিকে। পাশে বসে হেঁচকি তুলে কাঁদছে শীতল। বোনকে কাঁদতে দেখে সায়নের মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। সে মেকি রাগ দেখিয়ে শুদ্ধকে বলল, আমার বোনকে ভালোবাসিস না, অথচ তার গালে আমার বউলিকে স্ট্যাম্প চেপেছিস কেন? খুব সাহস বেড়েছে তাই না? বলবো বাবাকে ধরে বিয়ে দিয়ে দিতে। শুদ্ধ বলল, হেয়ালি না করে সোজা কথা বলো, নয়তো উঠলাম। সায়ন বলল, কিসের উঠাউঠি? আগে বল, ওর গালে এসব কি লিখেছিস? শুদ্ধ বলে উঠল, কিসের লেখা, কার গাল? কিছুই তো বুঝলাম না। একথা বলে শুদ্ধ তাকালো শীতলের গালের দিকে। তারপর ভ্রুকুচকে বলল, গালে এসব কি লিখে ঘুরছিস? বউ হওয়ার খুব শখ না? থাপ্পড়ে দাঁত ফেলে দেব, বেয়াদব। আচমকা শুদ্ধর ধমকে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আশ্চর্য তো, তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই? সে তো নিজেও জানে না কিভাবে হলো। এক অকাম করে ঘুমিয়েছিল, উঠে দেখে আরেক অকাম ঘটে গেছে। কথা এখন সেটা না, কথা হচ্ছে এর সমাধান কি? এই বিপদ থেকে বাঁচবে কিভাবে? কিভাবে মেহেন্দির দাগটা তুলবে? সিমিন যদি দেখে আজ তাকে আর কেউ বাঁচাতেই পারবে না। এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না। সায়ন আর রুবাবও কথা না নিয়ে নড়বেই না। ভাইদের কথা শুনে শুদ্ধ এবার প্রচণ্ড বিরক্ত হলো। সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে আটকে দিয়ে বলল, এই খবরদার উঠবি না, এক্ষুনি আমাদের প্রশ্নের জবাব দে। প্রায় আধ ঘন্টা যাবৎ এদের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ। না এরা বাইরে যাচ্ছে আর না তাকে কোথাও যেতে দিচ্ছে। তখন থেকে এক ভাষণ দিয়েই যাচ্ছে, কতক্ষণ সহ্য করা যায়? তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোদের বোনকে জিজ্ঞাসা কর গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন। শুধু আসেনি, এসে চুপি চুপি আমার হাতে মেহেন্দি দিয়ে লিখেছে, আমার বউ নাই, আমি এতিম। এসব লিখেছে নিজেই কখন আমার হাতের উপর ঘুমিয়ে পড়েছে। ফলস্বরূপ তার বাম গালে মেহেন্দির রংটা জলজল করছে। আমার বউ লেখা, এখানে আমার কি দোষ? সে দোষ যখন করেছে তখন শাস্তিস্বরূপ আমার বইয়ের ট্যাগটা নিয়ে ঘুরুক। শীতল হতবাক হয়ে কান্না করা ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধর মুখ পানে। শুদ্ধর কথা শুনে রুবাব শুদ্ধর হাত টেনে দেখল শুদ্ধের হাতের মেহেন্দির রং ও গাঢ় এবং ল্যাপটানোর চিহ্ন মাত্র নেই। অথচ শীতল যদি তারই মেহেন্দির উপর ঘুমাতো তাহলে লিপটে যাওয়ার কথা ছিল। অতঃপর যা বোঝার বুঝে গেল তারা দুজনই। এদিকে শুদ্ধর করা চালাকি ধরতে পেরে তারা শুধু পারল না মাটিতে গড়াগড়ি হাসতে। এদিকে বোকা শীতল সমাধান না পেয়ে ফিস ফিস করে কেঁদেই চলেছে। তাকে কাঁদতে দেখে সায়ান হাসি গেলে শুদ্ধকে বলল, মেহেন্দি তুলে দেওয়ার অপশন জানা নেই? থাকলে তাড়াতাড়ি পরিষ্কার কর, নয়তো দুজনের কপালে শনি নাচছে। সায়ন একথাটাই বলে উঠল। বলে এবার সে রুবাবকে নিয়ে চলে গেল। আর শুদ্ধ শীতলের মুখ পানে তাকিয়ে বলল, কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাখতে চায়। সামান্য মেহেন্দির ট্যাগ লাগায় কেঁদে কেটে একাকার অবস্থা। অথচ মেহেন্দির রঙের থেকে কলঙ্কের দাগ তো কয়েক গুণ ভারী। শুদ্ধ একথা বলে রুম থেকে বেরিয়ে গেল। শীতলও মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। যেতে যেতে মনে করলো ঘন্টাখানিক আগের ঘটনা। তখন ভোরবেলা, ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। কোণার জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই শীতলের ঘুম ভাঙে। পিট পিট করে একবার চোখ খুলে তো আবার বুঝে। বেশ কয়েকবার একই কাজ করে নিজেকে বিছানায় দেখে লাফিয়ে উঠে বসে। সে তো মেঝেতে বসেছিল, বিছানায় কখন এলো? এলো তো এলো, ঘুমিয়ে পড়লো কখন? সে না শুদ্ধ ভাইয়ের হাতে মেহেন্দি দিতে এসেছিল, তারপর দিয়েও ছিল। তারপর কি হলো? একথা মস্তিষ্কে ধাক্কা দিতেই তড়িৎ গতিতে পাশ ফিরে তাকায়। শুদ্ধ তার থেকে দূরত্বে ওপাশ ফিরে ঘুমিয়ে আছে। শীতল আস্তে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধর কাছ থেকে। শুদ্ধর হাত টেনে নিয়ে চোখ বুলিয়ে দেখে লেখাটা ভালোই রং এসেছে। বাহ, টক টক করছে। সে মুখ টিপে হেসে ভাবলো সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দেবে। এতদিন বিয়ের জন্য শোক ভেতরে চেপে মনে মনে ঠিকই বিয়ের জন্য লাফাতো। এখন সেই শোক মন টপকে হাতে এসে পৌঁছেছে। ফলে হাতে লিখে রাখে, আমার বউ নাই, আমি এতিম। আহারে আহারে, বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট। এসব ভাবতে ভাবতে তার হাসি চওড়া হলো। আজ ঈদের দিন, অনেক কাজ বাকি, তাই সে আর দাঁড়ালো না। শুদ্ধর হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়াতেও থেমে গেল। পেছনে ফিরে ঘুমন্ত শুদ্ধর দিকে তাকিয়ে আরেকটু কাছে এলো, তারপর আরেকটু, তারপর কানে কানে ফিস ফিস করে বলল, ঈদ মোবারক বিশুদ্ধ পুরুষ, একটু পরে সেলামি নিতে আসবো কিন্তু। একথা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধর রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে হাতের মেহেন্দি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল। মেহেন্দির রংটা কি দারুণ এসেছে। সে এবার নাচতে নাচতে ফিরে শুতে গেল। ওয়াশরুমের দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্ল্যাশিং কিস ছোড়া মাত্রই তার চোখ আটকে গেল। হতবাক হয়ে তাকিয়ে রইল। প্রতিদিন মিররের সামনে এসে ফ্লাইং কিস
কিস ছোড়া তার বদ অভ্যেস। আজও তাই একই কাজ করতে গিয়ে মিররে তাকাতেই থপ করে হাসি নিভে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে গালের দিকে। গালটা ঘষে মেহেন্দি ওঠানো বৃথা চেষ্টা করলো। লেখা ওপরে মেহেন্দিটুকু উঠে গেলে গালে জল জল করে উঠল আমার বউ। শীতল হতভাগ হয়ে বলল, আমার বউ মানে? ও খোদা, কার বউ হলাম আমি? রাতের মধ্যে কার বউয়ের ট্যাগ পেয়ে গেলাম? এসব মনে করে তার মন খারাপ হয়ে গেল। শীতল গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শুদ্ধকে ওর রুমে দেখে কিছু বলার আগে শুদ্ধ তাকে মুখ মুছতে ইশারা করলে তাই করলো। তারপর তাকে কিছু বলতে না দিয়ে তুরুতে কিছু একটা নিয়ে তার গালে আলতো করে ঘষতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, মেহেন্দির রংটা পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো। একবার এভাবে ঘষায় দাগ অনেকটাই হালকা হলো। পুরোপুরি উঠবে না জেনে সে আর ঘষল না। তারপর গালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। শুদ্ধ বলল, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি ব্যথা পেয়েছিস। শীতলের ঠোঁটে হাসি ফুটলো এবার। তার কান্না থেমে গেছে। তাকে হাসতে দেখে শুদ্ধ মুখের দিকে কিছুক্ষণ তাকালো। তারপর চলে গেল। শীতলও সমাধান পেয়ে উড়ন্ত প্রজাপতির মতো ছুটতে ছুটতে নিচে চলে গেল। আর গিয়েই বাবাকে দেখে চিৎকার করে উঠল, ঈদের স্পেশাল স্যালামি পেয়ে গেল যেন। এদিকে ড্রয়িং রুমে তখন চাঁদের হাট বসেছে। বাকিরা শীতলের গালের দিকে খেয়াল করলে কী হয়েছে জানতে চাইলে শুদ্ধর বলা কথাটা সবাইকে বলে দেয়। একটু পরে বাড়ির পুরুষরা একসাথে নামাজে যাবে। ঈদের দিনে এটাই অন্যতম দৃশ্য। গিন্নিদের রান্না শেষ। বাড়ির পুরুষরা শাওয়ার নিয়ে রেডি হতে গেছে। কিন্তু রেডি হতে গিয়ে বেঁধেছে আরেক সমস্যা। তাদের ড্রেস পছন্দ হচ্ছে না। পাঞ্জাবি পছন্দ হচ্ছে না সাম্য সিজনের। অথচ তারা নিজেরা চুজ করে কিনেছিল। এমন ভাব করেছিল এটা কিনে না দিলে ওখানেই শুয়ে গড়াগড়ি খাবে। এখন এটা নিয়েই বেঁধেছে চিৎকার চেঁচামেচি। সারাফাত চৌধুরীরা 3 ভাই পরেছে একই রকম পাঞ্জাবি। সায়ন ও তার ভাইয়েরা পরেছে একই রকম পাঞ্জাবি। বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস। বাড়ির গিন্নিরা একই রকমের শাড়ি। এসব রুবাব দিয়েছে সবাইকে। সাম্য সিজন তো নিজের বাপের টাকা কেনা। পাঞ্জাবি ফেলে ভাইয়ের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এখন বেজায় খুশি। বাড়ির সবাই এখন হালকা মিষ্টিমুখ করে নামাজে যাবে। সবাই উপস্থিত থাকলেও শুদ্ধ নামেনি এখনো। সীতারা সেমাইয়ের বাটি নিয়ে ছুটলেন ছেলের রুমে। শুদ্ধর কানে ফোন ঠেকিয়ে পাঞ্জাবি হাতে গোটাতে গোটাতে বাইরে এসেছিল, সাথে কারোর সাথে কথা বলতে বলতে। মাকে দেখে অল্প কথায় কথা সেরে মুচকি হাসলো। সীতারা ছেলেকে দেখে মনে মনে বলেই ফেলল, মাশাল্লাহ মাশাল্লাহ। উনি নিজের হাতে সেমাই ছেলের মুখে তুলে নিয়ে কপালে চুমু এঁকে দিলেন। শুদ্ধ মায়ের হাতে 2 বার সেমাই মুখে নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক আম্মু। সীতারাও হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে গেলেন। উনি যেতেই শীতল শুদ্ধের রুমে উকি দিল। দেখল বিশুদ্ধ পুরুষটাকে। না, মানাতেই হয়, বিশুদ্ধ পুরুষ দেখতে আসলেই দারুণ, অসাধারণ সুদর্শন। এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না, বরং ভালোই হয়, যখন তখন জাপটে ধরা যায়। কিন্তু এই ষাঁড়টাকে পটাতেই পারে না তো। কম চেষ্টাও তো করলো না। এসব ভেবে সে মুখ ভেঙচি দিতেই শুদ্ধ বলল, মেজরের মেয়ে হয়েও ভদ্রতা জ্ঞানের এত অভাব কেন তোর? শীতল বিড়বিড় করে বলল, গরু চোখে আবার দেখেও ফেলেছেন। যাই হোক, আসবো শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, কি বললি? শীতল বলল, কই কিছু না তো। রুবাব ভাইয়া আতর দিতে বলল। শুদ্ধ আতর দিলে শীতল শুদ্ধর আপাদমস্তক দেখে যেতে গিয়ে ফট করে বলে বসলো, সালামিতে কি টাকাই দিতে হয় শুদ্ধ ভাই? আর কিছু দেয়া যায় না? শুদ্ধ বলল, ঝেড়ে কাশ। শীতল বলল, না মানে সবার তো আর হ্যান্ডসাম শুদ্ধ ভাই নাই। আমার আছে, তাই তাকেই যদি আমার নামে কেউ লিখে দিত, তাই বলছিলাম আর কি। প্রত্যুত্তরে শুদ্ধ বলল, ধর কেউ সত্যি সত্যিই লিখে দিল, তাহলে কি করবি? একথা শুনে শীতল থেমে গেল। চটজলদি পেছনে ফিরে শুদ্ধর মুখোমুখি দাঁড়িয়ে গেল। তারপর আচমকা শুদ্ধের বুকের বাঁ পাশে চুমু এঁকে মিষ্টি হেসে বলে বসল, তার বুক জমিনে এভাবে চুমু এঁকে আগে আমার নামটা আগে খোদাই করতাম, তাহলে কেউ নজরই দিতে পারতো না, কেড়ে নেওয়ার কথাও ভাবতো না। শুদ্ধ জবাব দিল না, শুধু শীতলের দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকের কাজটায় অদ্ভুত শিহরণ হচ্ছে। বারে বারে এভাবে মনের কথা জানালে আর কত সংযম করা যায়, আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায়। সে তো মানুষ, তারও তো ধৈর্যের সীমা পরিসীমা আছে, চাওয়া পাওয়া আছে, ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। আজকাল ইচ্ছে করে শীতলকে জানিয়ে দিতে যে তার বুকের ভিতরে একটা ছোট্ট রাজকুঠুরি আছে। সেই কুঠুরিটা দলিল করা একমাত্র ব্যক্তিগত নারীর জন্য। সেই নারীর জন্য কুঠুরিতে একটু একটু করে জমা করছে প্রেম সাগর। সেই সাগরে ঢেউ নেই, নেই পানি, নেই কোনো গর্জন, তবুও ভালোবাসার কমতি নেই সেখানে, বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। এদিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে শুদ্ধের দিকে শীতল। আর কিভাবে বোঝালে বুঝবে শুদ্ধ ভাই? কতভাবে বোঝাবো? সেও একটা মানুষকেই খুব করে চায়। যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ঠিক ততটাই চায়। এবার আর মিথ্যে ভালোবাসা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়নি। এবার সত্যি সত্যি অনুভব করছে কিছু একটা। পূর্বের মতো আজও শুদ্ধকে চুপ দেখে শীতলের হাসি ধীরে ধীরে মুছে গেল।
সে তবুও শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে রইল, যেন বিশুদ্ধ পুরুষ কিছু বলে, কিন্তু তাকে আজও হতাশ হতে হলো। শুদ্ধ সামনে থেকে সরে গেল, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো, আতর লাগালো। পুরো রুমে সেই সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠল। শীতলের খুব ইচ্ছে করলো তার বুকে মুখ লুকিয়ে সুগন্ধ নিতে, কিন্তু এবার করলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, মার জুটতে পারে তার কপালে। তাই আর দাঁড়ালো না, নিচে চলে গেল। বাড়ির পুরুষরা একে একে নামাজে চলে গেল। শীতল ভাবলো গোসল সেরে ফুলফুরি সেজে রেডি হয়ে বসে থাকবে, তারপর বাবা চাচা ভাইয়েরা ফিরলে সালামির জন্য ধরবে। কিন্তু হঠাৎ পেট ব্যথা অনুভব করায় স্মরণ হয়ে গেল আজকের ডেট। সে চট করে উঠে রুমের দিকে ছুটল। মেয়েকে এভাবে দৌড়ে যেতে দেখে সিমিন খেকিয়ে উঠে আসতে যেতে বলল, কিন্তু শীতল শুনলে তো, সে দৌড়ে চলে গেল তার রুমে। তারপর গোসল করে বিছানায় শুয়ে পড়ল। সাজগোজ তো দূর, পেটের ব্যথায় জুবুতুবু হয়ে বিছানায় পড়ে রইল। অনেকক্ষণ হয়ে গেছে, শীতল নামছে না দেখে সিমিন উপরে এলেন। মেয়েকে পেটে বালিশ চেপে ধরে শুয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন। এই কষ্টের ভাগ তো আর নেওয়া যায় না, কিন্তু কষ্ট যাতে একটু কম হয় তাই খাবার মেডিসিন দিয়ে গেলেন। শীতল ঘুমাবে বলে মাকে যেতে বলে চোখ বন্ধ করে নিল। সিমিন আর কথা বাড়ালেন না, দরজা হালকা ভিজিয়ে চলে গেলেন। শীতেরা সিমিন শীতলের কথা জিজ্ঞাসা করলে সমস্যার কথা বলায় চুপ হয়ে গেলেন সবাই। যথাসময়ে নামাজ শেষ করে চলল কোলাকুলি। তারপর সেখান থেকে ফিরে চৌধুরীরা ফিরে এলেন বাড়িতে, খাওয়া দাওয়া করলেন। সাম্য সৃজন একে একে সবাই থেকে সালামি নিল। শাওয়ান চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্যকে সালামি দিলেন, শীতেরাও দেয় তার দুজাকে। এভাবে সালামি দেওয়া নেওয়া পর্ব শেষ করে যে যার মতো ঘুরতে বের হলো। রুবাব বের হলো ঐশ্বর্যের সাথে দেখা করতে। সায়ন ঘুমানোর নাম করে স্বর্ণকে ইশারা করে চলে গেল নিজের রুমে। শুদ্ধ আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে দেখতে না পেয়ে নিজের রুমে চলে গেল। তারপর টুকটাক ফোন কল সারলো। কথা বলতে বলতে খেয়াল করলো এখনো একটা পড়ে আছে, খামের উপরে নাম লেখা সুবাহা চৌধুরী। তার মানে সে সালামি নিতে রুমে আসেনি? এমনটা তো হওয়ার কথা না। নিচেও তো নেই, তাহলে গেল কোথায়? কিয়ার সাথে রাস্তা ঘুরতে বের হয়েছে নাকি? তাই যদি হয় তাহলে একটাও মার মাটিতেই পড়বে না, কান টেনে লম্বা করে দেবে। একথা ভেবে শীতলের রুম পার হতে গিয়ে দেখলো দরজা ভিজিয়ে রাখা। রুমে আছে নাকি? ঈদের দিন রুমে বসে থাকার মেয়েও তো নয় সে। তবুও একবার নক করতেই শীতল খ্যাঁক করে বলে উঠল, ওই কে রে বাল, উঠতে পারবো না, যার দরকার ভেতরে চলে আসুন। ঝাঁঝালো কণ্ঠ শুনে শুদ্ধ বিড়বিড় করে বলল, এই বেয়াদবটাকে কোনোদিনও মানার শেখাতে পারলাম না। ওই কে বাল আবার কি কথা? চড়িয়ে দাঁত ফেলে দিলে যদি শিক্ষা হতো। শুধু বিড়বিড় করতে করতে রুমে ঢুকে দেখে শীতল পেটে বালিশ চেপে শুয়ে আছে চুপ করে, মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে। সকালে যেই ড্রেসটা দেখে গেছে এখনো পরনে সেই ড্রেস, তার মানে শাওয়ারও নাইনি। কিন্তু কেন? কেনের উত্তর খুঁজতে গিয়ে কিছু একটা বুঝে নিল। সব কথা মুখে না বললেও বুদ্ধিমানরা ঠিকই ধরে ফেলে। হঠাৎ শুদ্ধকে দেখে শীতল শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে। হঠাৎ তার খেয়াল হলো ওড়না নেই। ওড়না কোথায়? তড়িঘড়ি ওড়না খুঁজে গিয়ে খেয়াল করলো ওড়না দিয়ে তার পায়ের পেটি বাঁধা। কোমর থেকে পা অবধি কেমন কামড়া ছিল, তাই পা বেঁধে রেখেছিল। ওড়নায় যা গিট্টু মারা মেরেছে, খুলতেও 2 মিনিট লাগবে, তাই পাশে রাখা তোয়ালে গলায় ঝুলিয়ে নিল। শুদ্ধ ততক্ষণে ঘুরে শীতলের স্টাডি টেবিলে চেয়ারে যেয়ে দাঁড়ালো। চেয়ারে ঝুলানো নতুন টি শার্ট একদিন পরেছিল, তারপর আর খুঁজে পায়নি। এই লোভী বিড়াল হাতিয়েছে, আন্দাজ করে খোঁজও করেনি। শুদ্ধর পরনে এখনো সকালে সাদা পাঞ্জাবা পাঞ্জাবি। শীতল মুগ্ধ হলো, মিনমিন করে বলল, কিছু বলবেন শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, ডাকাতি করে 9,000 টাকা দিয়ে ড্রেস কিনে নিলি, পরিসনি তো সেটা তুলে রাখার জন্য। শীতল বলল, পরে পরবো। শুদ্ধ বলল, পরে কেন? শীতল বলল, এমনি। শুদ্ধ বলল, যা শাওয়ার নিয়ে আয়, ঘুরতে বের হব। শীতল বলল, শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, আপুদের নিয়ে যান। অথচ অন্য সময় হলে ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই সে লাফিয়ে উঠত। আজ যেন তার সব খুশি ফুরিয়ে গেছে। শুদ্ধ সালামির খামটা এগিয়ে দিলে শীতল অভিমানী থমথমে মুখে তাকিয়ে রইল। সকালে তো বললই সালামি হিসেবে টাকা নেবেন না, যেটা চেয়েছে সেটা দিতে পারলে সেটাই যেন দেয়, নতুবা টাকা ফাঁকা লাগবে না তার। বাবা এসেছে, একটু ঢং করে মুখ ফুলালেই টাকা পেয়ে যাবে। কিন্তু টাকা তো সে চায় না, তাই জলজ্যান্ত বিশুদ্ধ পুরুষটাকে একদম আপন করে নিচের করে শুদ্ধ খামটা ধরিয়ে দিয়ে বলল, নে ধর। শীতল ধরছে না দেখে শুদ্ধ বলল, ধরছিস না কেন? শীতল বলল, লাগবে না। শুদ্ধ বলল, না লাগলেই ধর। শীতল বলল, আমার বাবার অনেক টাকা আছে, অন্যের টাকা নিলে চলবে? শুদ্ধ ভ্রু কুচকায়, নিজের ঠোঁট কামড়ে কোনো মতে হাসি আটকে বলল, তোর বাপের যা আছে সেটাই নিবি তাই তো? তা তোর বাপের কিসের অভাব? কি লাগবে? কিসে খুশি তোর বাপ? শীতল এবার মুখ বাঁকিয়ে বলে উঠল, মেয়ের খুশির ধার ধারে না, আসছে মেয়ের বাপের খুশি ঠেকাতে। একথা বলে শীতল বসে পড়ল। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই বসলো।
একটু আগে খাওয়া শীতলের এঁটো পানিটুকু শুদ্ধ পান করে বলল, আজ বিশেষ দিন, যেহেতু অখুশি রাখবো না কাউকে। বল কি চাস? শুদ্ধ বলে উঠল। প্রতি উত্তরে শীতল বলে উঠল, আর কতবার চাইবো? শুদ্ধ বলল, যতবার জানতে চাইবো। শীতল বলল, এতবার জানিয়েও যখন প্রাপ্তির খাতা শূন্য, তাহলে জানাবো কেন? একথা বলে শীতল অভিমানপূর্ণ চোখে শুদ্ধর দিকে তাকালো। তবে তার চোখ যেন বলে দিচ্ছে মনের কথা। কণ্ঠস্বর যেন চিৎকার করে বলতে চাচ্ছে, আমার হয়ে যান না বিশুদ্ধ পুরুষ। ঈদ সালামি হিসেবে আপনার আমিটা শুধু আপনার জন্য চিরস্থায়ী হোক। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ পুনরায় খাম এগিয়ে দিল। শীতল পুনরায় গো ধরে বসলো আর বলল, শীতল, আমার কোনো রকম সালামি টালামি লাগবে না। শুদ্ধ বলল, অন্যদের দিয়ে দেবো? শীতল বলল, হুম। শুদ্ধ বলল, ভেবে বললি তো? শীতল বলল, হুম। এবার শুদ্ধ বলল, সালামি হিসেবে কিন্তু স্বয়ং শুদ্ধই ছিল, তাকেও কি দিয়ে দেবো? প্রতি উত্তরে শীতল আবার বলল, হুম। একথা বলে শীতল তড়ি তাকালো শুদ্ধের দিকে, চোখ মুখে বিস্ময়। তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল শীতলকে। আকস্মিক কাণ্ডে শীতল বাক্যহারা, নড়চড় ভুলে গেছে যেন। বুকের ভেতর অদ্ভুত শিহরণ, হাত পা যেন থরথর করে কাঁপছে। মাথাটা ঠেকেছে শুদ্ধের বুকে। তবে কি শুদ্ধ ভাই মেনে নিচ্ছে তাকে? সত্যি? সত্যি তাই? সত্যিই তার ব্যক্তিগত পুরুষ হবে শুদ্ধ ভাই? তার এখনও স্বপ্ন স্বপ্ন লাগছে কেন? নাকি সত্যিই স্বপ্ন দেখছে? একটু পরেই ঘুম ভেঙে যাবে। যদি স্বপ্ন হয় তো এই ঘুম না ভাঙুক। আর যদি সত্যি হয় তো আজ পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ সে। তার অবস্থা দেখে শুদ্ধ পিচে হাসলো, বাঁধন একটু শক্ত করে ধরল, তারপর একটু ঝুঁকে কানে কানে বলল, ঈদের দিন সম্পর্কে দৃঢ়তা বাড়াতে কোলাকুলি করা উত্তম। শীতল একথা শুনে লাজুক হাসল। তার গাল জোড়া কেন জানি লাল হয়ে উঠেছে। সে এখনো বিশ্বাস করতেই পারছে না। হঠাৎ কি ভেবে তার কম্পিত হাত জোড়া রাখলো শুদ্ধের পিঠের ওপর। না, স্বপ্ন নয়, এই যে প্রিয় মানুষটাকে ধরতে পারছে, ছুঁতে পারছে, অনুভব করতে পারছে। এবার শুদ্ধ হঠাৎ বলে উঠল, এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়ে যাস, তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যিই হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, সেজন্য আমি তোকে বিয়ের প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসর ঘরে ঢুকবো। শীতল একথা শুনে শক্ত করে খামচে ধরল শুদ্ধকে। কয়েকবার মাথা নাড়িয়ে বোঝালো এসব শুনতে চায় না সে। এসব কথা শুনলে তার নিঃশ্বাস আটকে আসে। তার অবস্থা দেখে শুদ্ধর বুকে ভারটা যেন কমে এলো। বুঝতে পারলো হারানোর ভয়টা ভালোভাবে শীতলের মনে ঢোকাতে পেরেছে। তাই মনে মনে খুশি হয়ে সামনে তাকাতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে শুদ্ধ সোজা হয়ে দাঁড়াতেই শীতল বাধা দিল। মাকে না দেখে শুদ্ধকে ধরে পুনরায় মাথা রাখলো প্রিয় পুরুষটার বুকে। এবার শুদ্ধ তাকে সরালো না, বরং সিমিনের আগুন চোখে চোখ রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন সিমিন হাতের প্লেটটা সজোরে আছড়ে ফেলতেই শীতল চমকে উঠল। শীতল ঘুরে বিস্ফোরিত দৃষ্টিতে মাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়ের বেহায়াগিরি নিজের চোখে দেখে রাগটাকে আর সামলাতে পারলেন না সিমিন। মারতে তেড়ে আসতেই শুদ্ধ শীতলকে আড়াল করে মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর ঠান্ডা সুরে বলল, এখানে কোনো কথা হবে না এ বিষয়ে, ছোট আম্মু। যাবতীয় কথা হবে ড্রয়িং রুমে সবার সামনে। এ কথা শুদ্ধ বলে সে শীতলের হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। শুরুর দিকে জোরে হাঁটলেও কিছু একটা মনে করে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামলো। এদিকে সিমিনের সাথে তখনও সাম্য সৃজন গিয়েছিল, কারণ সকাল থেকে শীতলকে তারা দেখেনি। এদিকে সালামি টাকা গোনারও সময় হয়ে গিয়েছে, কিন্তু তারা শুদ্ধ ও শীতলকে জোরাজোরি অবস্থা দেখে, বিশেষ করে সিমিনের প্লেট ছোড়া দেখে বিপদের সংকেত বুঝে গেছে। তাই দৌড়ে চলে গেছে সায়নের কাছে। ঘুমন্ত সায়নকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে, সায়ন ভাইয়া, ও সায়ন ভাইয়া, ওঠো তাড়াতাড়ি, দেখো সর্বনাশ হয়ে গেছে। সায়ন ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, প্যাঙ্গার দল, জ্বালাস না তো, ঘুমাতে দে। তখন সৃজন বলে ওঠে, ওই দিকে গিয়ে আগে দেখো কি হয়েছে। শুদ্ধ ভাইয়া আর শীতল আপু চুপি চুপি প্রেম করছিল, তখন ছোট আমু দেখে ফেলেছে। এখন ওদের দুম করে মারবে বোধ হয়। সায়ন তখন ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, শুদ্ধ আর শীতলের প্রেম কবে হলো যে তারা প্রেম করছিল? সাম্য প্রতি উত্তরে বলে উঠল, জোরাজুরি করলেই তো প্রেম হয়ে যায়, তুমি কিছুই জানো না দেখছি। এবার সায়নের ঘুম ছুটে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগে শুনতে পেল নিচে গোলমাল হচ্ছে। তাহলে ঘটনা কি সত্যি? সে তড়িৎ লাফ মেরে উঠে নিচে যাওয়ার জন্য ছুটল। সিঁড়ি বেয়ে নামতে নামতেই দেখলো বড়রা সবাই জড়ো হয়ে গেছে। শুদ্ধের কোমরের কাছে পাঞ্জাবি আঁকড়ে ধরে তার পেছনে শীতল দাঁড়িয়ে আছে, ফিস ফিস করে কাঁদছে। সে গিয়ে দাঁড়াতেই সিমিন শাহাদত চৌধুরী উদ্দেশ্য করে বললেন, এবার হলো তো, মিলল তো আমার কথা? শাহাদত চৌধুরী বললেন, সিমিন থামো, ব্যাপারটা আগে বুঝতে দাও। শুদ্ধ কি হয়েছে? শুদ্ধ তখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, না আছে তার চোখে ভয় আর না কণ্ঠে বিব্রত বোধ। শাহাদাত চৌধুরীর কথায় সে এবার অকপটে জবাব দিল,
শীতলকে আমি বিয়ে করতে চাই, কবে কখন জানি না, তবে সে বউ হলে আমারই বউ হবে। অকপটে বলা কথা শুনে থমকে গেল ড্রয়িং রুম। হতবাক হয়ে তাকিয়ে রইল সকলে। তখন সিমিন খেকিয়ে উঠে বললেন, এ হয় না, এ রক্তের অপমান। শুদ্ধ বলল, কেন হয় না? সিমিন বলল, কারণ তোমরা ভাই বোন। শুদ্ধ এবার ওনার ভুলটা কেড়ে ভুলটা সংশোধন করে দিল। হুম, একটু ভুল হলো। আমরা চাচাতো ভাই বোন, যেখানে আমাদের ধর্মের জায়গা আছে, সেখানে আর কোনো বাড়তি কথার কারণও দেখছি না। এবার সিরাত মুখ খুললেন, মানলাম ধর্মে জায়গা আছে, তবুও মানুষ কি বলবে? অতি উত্তরে শুদ্ধ বলে উঠল, বাইরে মানুষের ধার কবে ধারলাম আমি? ঠিকঠাক মনে পড়ছে না তো। আর তোমরা তো কেউ বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। একথা শুনে এবার সিমিন রেগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলেন, এত যুক্তিতর্ক শুনতে চাই না, আমি মানি না তোমাদের সম্পর্ক। প্রতি উত্তরে শুদ্ধ বলে উঠল, সেটা তোমাদের ব্যাপার, জানানোর দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। সেই মুহূর্তে শীতল সাহস করে শুদ্ধের পাশে এসে দাঁড়ালো। দুজনের চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। শীতল বলল, আমাদের সিদ্ধান্ত বদলাবে না। তাদের দৃঢ়তায় পরিবারের দেয়াল ভেঙে পড়ল। অনেক তর্ক বিতর্কের পর অবশেষে সবাই বাধ্য হয়ে মাথা নাড়ল। ঠিক হলো, শুদ্ধ আর শীতলের বিয়ে হবে। এখানেই শেষ নয়। ঠিক সেই মুহূর্তে সায়ন হঠাৎ স্বর্ণের হাত ধরে সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল উত্তেজনা আর ভালোবাসার দীপ্তি। সে সবার সামনে ঘোষণা করলো, যদি শুদ্ধ আর শীতল তাদের প্রেম স্বীকৃতি পায়, তবে আমি আর স্বর্ণ আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেব। আমি স্বর্ণকে বিয়ে করব, কারণ আমরা দুজন বহুদিন ধরে একে অপরকে ভালোবাসি। এই ঘোষণা যেন বজ্রপাত নেমে এলো পুরো পরিবারে। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। স্বর্ণ লজ্জায় মাথা নিচু করলো, আর সায়নের হাত আরো শক্ত করে চেপে ধরলো। স্বর্ণের নীরব সম্মতিতে সবার প্রশ্নের উত্তর জবাব পেয়ে গেল। অবশেষে বাড়ির মানুষেরা আর আপত্তি করতে পারল না। তারা বাধ্য হয়ে দুটো বিয়েতেই রাজি হয়ে গেল। ঠিক হলো, শখের বিয়ের পর এই দুটো বিয়ে দেয়া হবে। দেখতে দেখতে সেই দিন চলে এলো। আনন্দ উৎসবের সাজে সেজে উঠল পুরো বাড়ি। একদিকে শুদ্ধ আর শীতল, আরেকদিকে সায়ন আর স্বর্ণ একসাথে শুরু করলো নতুন জীবনে পথ চলা। হাসি, কান্না, আবেগ আর ভালোবাসার মিলন মেলার জমকালো সমাপ্তি পেল এই গল্প।